শিবির কি ব্রেন ওয়াশ করে? ব্রেন ওয়াশ করে না, মূলত সঠিক তথ্যগুলো কোরআনের এগুলো উপস্থাপন করার চেষ্টা করে। আপনি গুপ্ত সংগঠনের সভাপতি। আমাদের সংগঠনের স্ট্রাকচার কখনো এত ভঙ্গুর অবস্থায় যায় নাই। শাহাদাত হয়েছে, গুম হয়েছে, তারপর আমাদের সংগঠনের স্বাভাবিক গতিশীলতা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। মাদকের বিরুদ্ধে তো সবাই বলে, যে মাদক গ্রহণ করে সেও চায় যে তার সন্তান মাদক গ্রহণ না করুক, কিন্তু কে কার গাত্রদাহ শুরু হলো, কেন এখানে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে? জামাতের সাথে আমাদের লেজুর ভিত্তির জায়গাটা আদর্শিক। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সাদ্দাম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমরা এই আলাপটা করি আপনার ব্যক্তিগত জীবন, রাজনীতি, আহ, আপনি যে সংগঠনে আছেন সেই সংগঠনের কিভাবে জড়িত হলেন, সেই সংগঠনে আপনি দায়িত্বশীল হয়েছেন, এবং আপনার পথ চলাটা কেমন, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। শুরুতে একটু জানতে চাই যে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হয়েছেন। এর আগে নিশ্চয়ই আপনি সমর্থক ছিলেন, কর্মী ছিলেন, এরপরে সাথী বা আপনাদের সাংগঠনিক যে পদগুলো সেটা ওভারকাম করে আপনি কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। আপনি যুক্তটা হলেন কিভাবে ইসলামী ছাত্র শিবিরে? ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে, বিশেষ করে সময়ের আলাপের সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সংগঠনের যে স্বাভাবিক স্ট্রাকচার, বিশেষ করে কোনো নেতার ছেলে হলেও বা জামাত ইসলামের বা অন্য কোনো দলের বড় নেতার ছেলে হলেও আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সংগঠনে আসতে হয়। তো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালিত হয়। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের নান্দনিক প্রকাশনা রয়েছে, এই প্রকাশনাগুলো আমরা স্টুডেন্টদের কাছে প্রথমে নিয়ে যাই। আমাদের যে কর্মসূচি, কর্মপদ্ধতি এবং লক্ষ্য উদ্দেশ্য, এগুলো ছাত্রদেরকে মূলত জানানো হয়। তো আমিও সেভাবেই সংগঠনের মূলত খেলার মাঠ থেকে মাঠে খেলতে গিয়েই আমাদের ছাত্র শিবিরের ভাইদের সাথে তখন পরিচয়। তারাও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছিল, সেই খেলাধুলায় পার্টিসিপেশন করা, একটা পর্যায়ে তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইনভাইটেশন, বই পড়ার অফার, তারপরে তাদের সাধারণ সভা হয়, সামষ্টিক পাঠ হয়। সামষ্টিক পাঠ হচ্ছে যে কোনো একটা হাদিস অথবা বইয়ের উপরে আলাপ আলোচনা করা হয়। তো এই জাতীয় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার মধ্য দিয়ে মূলত এই সংগঠনে যুক্ত হওয়া। বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা করি এবং আমাদের একটা উন্মুক্ত কোশ্চেন সেশন থাকে। ওই কোশ্চেনের আনসারগুলো আবার যিনি ওইখানের দায়িত্বে থাকেন, তিনি ওই কোশ্চেনের আনসারগুলো আমাদের দেন। এই স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন জানার, বিভিন্ন কোশ্চেন তাদের সাথে মিলামেশা করা, এর প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে কি ধরনের কোশ্চেন আসতো? আমরা কোশ্চেন করতাম মূলত স্টুডেন্টদেরকে, মানে যারা আমাদেরকে দায়িত্বশীল ছিল, প্রশ্ন করতো। আমরা কোশ্চেন করতাম শিবিরের কাজ কি। তখনকার সময় ভালো প্রচলিত ছিল যে রক কাটে তারা হচ্ছে যে ন্যারেটিভ যেগুলো আমরা শুনছি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারপরে হচ্ছে ইসলাম মানে কেন শিবির করতে হবে, আরও অনেক দলই তো আছে, কেন এই সংগঠন করব, এই জাতীয় নানা ধরনের কোশ্চেন যা আমাদের মনে আসতো আমরা এগুলো করতাম। যে আপনারা দাওয়াত দিচ্ছেন, আমরা তো তাবলিগে গিয়ে নামাজ পড়লেও হয়, আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়লেই তো ইবাদত করা যায়, তারপরে আবার শিবির কেন করব, এই জাতীয় কোশ্চেনগুলো আমরা করতাম। তারা তাদের জায়গা থেকে কোরআন হাদিস দিয়ে এগুলো ব্যাখ্যা ব্রেন করতো। ওয়াশ করে? ব্রেন ওয়াশ করে না, মূলত সঠিক তথ্যগুলো কোরআনের এগুলো উপস্থাপন করার চেষ্টা করে এবং ব্রেনের মধ্যে যে ঝঞ্ঝালগুলো থাকে এগুলো তারা রিসাপল করার চেষ্টা করে। কোরআন শরীফ যেরকম আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসে, যে কোরআন জানে না সে আসলে জ্ঞান সম্বন্ধে অজ্ঞ থাকে। তো আমরা তো নানা ধরনের জাহালতির চর্চা করতাম। যেমন আমি মাদ্রাসায় পড়তাম, কিন্তু আমার মনে পড়ে ক্লাস 10 পর্যন্ত পড়াকালীন সময়েও ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়তে হবে, নামাজ কাজা করলে যে গুনাহ হয়, তারপরে হচ্ছে নানা ধরনের খারাপ কাজের ভিতরে হয়তো লিপ্ত হয়ে যাচ্ছি। যেমন হচ্ছে টাকা দিয়ে খেলাধুলা করছি, মানে খেলায় জিতলে মানে জুয়া টাইপের যেগুলো, এগুলো কোনো কিছু ফিলিংস আসতো না, যে এগুলো সবাই করছে সোসাইটির, আমরাও করি। এরকম টাইপের কাজগুলো যে গুনাহের কাজ, এরপরে মানুষের সাথে কথা না দিয়ে, কথা দেওয়ার পরে কথা না রাখা একটা গুনাহের কাজ, এই জিনিসগুলো ওই সোসাইটির সাথে মিশতে গিয়ে, বিভিন্ন মানুষের সাথে মিশতে গিয়ে এগুলোকে আমরা খুব নর্মালভাবে নিতাম। ছাত্র শিবির এইগুলোকে খুব ট্রেস আউট করে যে এগুলো গুনাহের কাজ, এটা করা যাবে না, এটা মানুষ মন্দ বলে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। তো এগুলো যদি ব্রেন ওয়াশ হয় তাহলে তো এটা ভালো। কাপড় যেরকম ময়লা হলে ওয়াশ করতে হয়, তো মানুষের মস্তিষ্কের মধ্যেও নানা ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল আপনি ধারণার খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং 5 আগস্টের পরে যখন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি
লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে নানা রকম আলাপ উঠছিল, বন্ধের দাবিগুলো আসছিল, তখন আপনার নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে আপনি যেই ক্যাম্পাস থেকে উঠে এসে ছাত্র শিবিরের তখন সেক্রেটারি ছিলেন, ওই ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে আপনি কিভাবে সেক্রেটারি হলেন? আমার আমার মূলত সংগঠনে যুক্ত হওয়া ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, আলিম ফার্স্ট ইয়ারে পড়াকালীন সময়। তখন তো আমি যে মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে পড়তাম সেখানে ছাত্র শিবির করতাম। স্বাভাবিকভাবেই ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই। তো আমাদের সংগঠনে যখন আমি সাথী সদস্য এগুলো হওয়ার পরে তো একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি ওইখানে লোকাল থানার দায়িত্বে ছিলাম, থানার সভাপতি, থানা সেক্রেটারি ছিলাম। এবং ওইখান থেকে আমার বাড়ি এবং ইউনিভার্সিটি কাছাকাছি, 5 মিনিটের রাস্তা। আমি সাইকেল চালিয়ে মূলত ইউনিভার্সিটিতে ক্লাস করতাম। কখনো হলে থাকার সুযোগ হয়নি, বা হল কর্তৃপক্ষ, আমি যেহেতু বাড়ি পাশে, কখনো সিট দেয়নি আমাকে। তো স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বাইরে আমাকে এলাকায় থাকতে হতো, বাড়িতে থাকতে হতো। আমার সাংগঠনিক কার্যক্রমগুলো আমি বাইরেই পরিচালনা করতাম। আমাদের ইউনিভার্সিটির রুলস হচ্ছে ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তো ক্যাম্পাসের বাইরে যে কোনো বিষয়ে আমার আদর্শ আমি যেভাবে লালন করি সেগুলো করতে কোনো বাধা বিশ্ববিদ্যালয় আমাকে কখনো দেয় নাই। ইভেন আমি বিভিন্ন সময় বাইরে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি, সেগুলো তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কখনো বাধা আসে নাই। ক্যাম্পাসের গণ্ডির মধ্যে আমি কখনোই কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস চালিয়েছি এমন কোনো তথ্য প্রমাণ এগুলো যারা বিরোধিতা করছে তারাও দেখাতে পারবে না। তৎকালীন সময় আমার সাথে যারা ছিল, টিচারদের সাথেও আমাদের ভালো যোগাযোগ ছিল। আমি বিভিন্ন ক্লাবেরও প্রেসিডেন্ট ছিলাম, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমাদের খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলাম আমি। এরপরে আবৃত্তি সংগঠন, রোটারি ক্লাব, বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত ছিলাম এবং লিডিং পজিশনে ছিলাম। তো স্টুডেন্টদের সাথে আমার ওঠা বসা, টিচারদের সাথে ওঠা বসা, এটা দীর্ঘ সময় ধরেই ক্যাম্পাসের। তো কেউ আসলে সেই অভিযোগটা আনতে পারবে না যে এখানে আমি সেই জাতীয় কর্মকাণ্ড বা তাদেরকে এদিকে আমি রাজনীতির দিকে আহ্বান জানিয়েছি, মিছিলের দিকে আহ্বান জানিয়েছি। এগুলো আমি ক্যাম্পাসের মধ্যে তার ক্যাম্পাসের যে রুলস, সেই রুলসগুলো শতভাগ ফলো করার জন্য চেষ্টা করি। এই যে আপনি ইসলামী ছাত্র শিবিরের সম্প্রতি কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন, ছাত্র শিবিরের সভাপতি হওয়ার জন্য জামায়াতের সিনিয়র নেতাদের সঙ্গে আপনার লবিং করা লাগছে? আমাদের এই সুযোগটা একেবারেই কম, এবং ছাত্র শিবির তার নেতৃত্ব নির্বাচন করে কাউন্সিলের মাধ্যমে। প্রতি বছর 31শে ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে যায় আমাদের। এবং আওয়ামী ফ্যাসিবাদের আমলেও যখন আমাদের কেন্দ্রীয় সভাপতিরা জেলখানায় ছিল, তাকে জেলে রেখেও আমাদের কাউন্সিল হয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। এই ঘটনাগুলো আমাদের সেভারেল টাইম ঘটছে। সুতরাং এইখানে হচ্ছে সদস্যরা তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশন সেটাও আমরাই নিয়োগ দেই আমাদের কার্যকরী পরিষদের ভোটের মাধ্যমেই কার্যকরী পরিষদ নির্ধারণ করে কে হচ্ছে আমাদের নির্বাচন কমিশন হবেন। 1 বছর আগেই আমরা এটা নির্ধারণ করি এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে এই ভোটের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করে। জামাতের কোনো হস্তক্ষেপ? সেইখানে কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। এখনও আমাদের সারা দেশের ক্যাম্পাসগুলো অথবা শাখাগুলোতে সেট আপ কার্যক্রম চলছে, সেগুলোতে আমরা জামাত ইসলামের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করার কোনো প্রয়োজনীয়তাই বোধ করি না, বা আমাদের এই জাতীয় কোনো স্ট্রাকচারও নাই। আমাদের সংগঠনের প্রতি স্তরেই নির্বাচন হয়, যে কোনো বিশ্ববিদ্যালয় বা মহানগরগুলো, এগুলো তাদের সদস্যরা ভোট দিয়ে তাদের সভাপতি নির্বাচন করে। ছাত্রদলের ভাষায় ছাত্রদল সবসময় আপনাদেরকে বলছে এই 5 আগস্টের পরে যে আপনারা গুপ্ত। সেই হিসেবে কি আমি বলতে পারি যে আপনি গুপ্ত সংগঠনের সভাপতি? না, এটা তো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের সকল কর্মকাণ্ড তো ওপেন। তো গুপ্ত যারা বলছে এটা তারা সুনির্দিষ্টভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। বিশেষ করে আপনি ক্যাম্পাসে দেখবেন যে ছাত্রলীগের কমিটিতে, ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে, এমন তো আমার কাছে তো প্রায় 50-60টা কমিটির তথ্য আছে যেখানে কয়েকশো ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। তাহলে এই ছাত্রলীগগুলো আসলে ছিল কোথায়? কোনো না কোনো ফরম্যাটে ছাত্র দলের ভিতরেই লুকায়িত ছিল। হঠাৎ করে তো আজকে 5 আগস্টের পরে ছাত্র দলে যোগদান করেই এত বড় পদ পাওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং যে কথাগুলো বলছে তারা নর্মালাইজ করার জন্য মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো হয়তো উত্থাপন করার চেষ্টা করছে। আপনারা হয়তো আমাদের এর আগে তো আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের সংবাদ প্রচার করাও নিষিদ্ধ ছিল। কোনো মিডিয়া আমাদেরকে কখনো ডাকতো না, প্রচুর যোগাযোগ করতাম আমরা। আমাদেরকে তখন খুব মনে পড়ে যে ফেস দ্য পিপল নামে একটা প্ল্যাটফর্ম থেকে যখন প্রথম ইনভাইট করে কিছু টকশোতে আনার সুযোগ করে দিল, বা আরও কিছু অনলাইন মিডিয়াগুলো, আমরা তখন আমাদের ভয়েস রেজ করার চেষ্টা করতাম। কিন্তু টোটালি আমাদেরকে কোনো ধরনের টকশো, আমাদের নিউজ দেয়া, আমাদের সাথে সাংবাদিকদের কানেক্টিভিটি, এগুলো সবই নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং সাংবাদিকরা আসলে জানবে কোথা থেকে, বা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জনগণের জানারও সুযোগ ছিল না। আপনারা আমাদের
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা ফেসবুকে ভেরিফাইড ফেসবুক অনেক আগে থেকে, এখানে দেখবেন যে আমাদের প্রোগ্রামগুলো সকল ইস্যুতেই আমরা বড় বড় মিছিল করেছি। এবং ছাত্র দলের ক্ষেত্রে যেটা হয়েছে, বিভিন্ন সময় তারা মিছিল করছে 15 জন 20 জন করে করে, এমন লোকও তারা অনেক সময় পায়নি ক্রাইসিস যখন চলছে। আমাদের সংগঠনের স্ট্রাকচার কখনো এত ভঙ্গুর অবস্থায় যায় নাই। শাহাদাত হয়েছে, গুম হয়েছে, তারপর আমাদের সংগঠনের স্বাভাবিক গতিশীলতা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। এবং তখনও আমরা মিছিল করেছি, আপনাদের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের মিডিয়াগুলো আমাদের নিউজগুলো হয়তো কভার করছে, তখন অনেক বড় বড় মিছিল শাহবাগ থেকে, আমরা মতিঝিল থেকে, আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমরা বড় বড় মিছিল করেছি। আমাদের প্রোগ্রামগুলো করে আমরা ফেসবুকে তখন আপলোড করতাম। হয়তো তখন নিউজ হতো না, নিউজ হওয়ার সুযোগটা তখন টোটালি ছিল না। ফ্যাসিবাদ তো এই মিডিয়াগুলোকে নিজেদের মতো করে করায়ত্ত করে রেখেছিল। সুতরাং আমাদের কর্মসূচি কখনোই স্তব্ধ হয়নি। এখনও আমরা প্রতিটা ক্যাম্পাসে দেখবেন ওপেন প্রোগ্রাম করছি, ওপেন রেজিস্ট্রেশন করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সর্বক্ষেত্রে। স্টুডেন্টরা তো আমাদের দেখে শুনেই ভোট দিছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা বিশ্ববিদ্যালয় আমরা নির্বাচিত হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইলেকশন চলছে, 6 তারিখে ইলেকশন হবে। সামনে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আমাদের কর্মকাণ্ড দেখেই ছাত্ররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আমরা ধার করে আমাদের প্যানেলে মানে ভিপি, জিএস, এজিএস সব আমাদের দায়িত্বশীল, একেবারে কোর শাখার দায়িত্বশীলরাই হচ্ছে সেখানে আমরা মনোনয়ন দিচ্ছি বা সেখানে তারা ইলেকশন করছে। সুতরাং এটা একটা ন্যারেটিভ, আমাদের উপরে দায় চাপানোর ন্যারেটিভ, যেটা তারা অন্য কোনো কিছু পায় না। আগে বলতো রককাঠি, এখন হয়তো আর একটা নতুন টার্মিনোলজি তারা ব্যবহার করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেন্ট্রাল কমিটি আছে, এটা হল কমিটি কি আপনারা দিয়েছেন? হলে তো কমিটি প্রশাসনের পক্ষ থেকে নিষেধ, কোনো হলে রাজনীতি নেই। তো যেখানে নাই, আমাদেরকে প্রশাসন ডেকেছিল এবং ভিসি, প্রভিসি, প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডি যখন ক্রাইসিস তৈরি হয়েছিল তখন ডেকেছিল। তখন সকল ছাত্র সংগঠনের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছে। আমাদের একবারে স্পষ্ট বক্তব্য ছিল যে আপনারা হলের স্টুডেন্টদের কাছ থেকে, প্রত্যেকের মেইল আছে, মেইলে আপনারা একটা ওপিনিয়ন নেন তাদের কাছ থেকে যে তারা আসলে হল রাজনীতি চায় কিনা। স্টুডেন্টরা চায় না আমাদের রাজনীতি ছাত্রদেরকে নিয়ে, যেটা তারা চায় না তাদের উপরে কোনো রাজনীতি আমরা চাপিয়ে দিতে চাই না। হলে ছাত্র শিবির কারা করে এগুলো ওপেন আছে, তারা আমাদের সেন্ট্রাল কমিটি, বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কাজ করে থাকে। সুতরাং হলে যেহেতু কমিটি, স্টুডেন্টরা চাচ্ছে না হল আবাসনের জায়গা, থাকার জায়গা, এখানে যেহেতু অধিকাংশ স্টুডেন্ট চায় না, আমরা কমিটি দিব না। স্টুডেন্টদেরকে ছাত্র শিবিরের মুখোমুখি দাঁড় করানো মোটেও আমরা টলারেট করব না। এবং আমরা প্রশাসনকে বলেছি, আজকে আপনারা যদি এই অবজারভেশনটা নিতে পারেন, অধিকাংশ স্টুডেন্ট যদি চায়, আমরা কালকেই কমিটি দিয়ে দিতে পারবো। কিন্তু স্টুডেন্টরা চাচ্ছে না, আর আমাদেরকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে ছাত্রদলকে যেভাবে হেনস্থা করা হয়েছে হল কমিটি দেওয়ার পরে, একই পরিস্থিতি আমাদের ক্ষেত্রে হতে পারে, এটা নিশ্চয়তা তো প্রশাসন দিতে পারে না। স্পষ্টভাবে আমরা বলেছি। কিন্তু ছাত্রদল যেটা বলে যে তাদেরকে হেনস্থা করেছে মূলত সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির করেছে, কারণ লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে চায়নি, যারা পরবর্তীতে দেখা গেছে তারাই শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট এবং শিবিরের নেতা পর্যায়ের না, এটা তারা যদি বলে থাকে, আমাদের বক্তব্য তো স্পষ্ট করেছি যে অধিকাংশ ছাত্র যদি চায় তাহলে কমিটি আমরা দেই, মানে সেটা 51% হইলেও তো অধিকাংশ। তো এটা তো কেউ চ্যালেঞ্জ নিচ্ছে না। তো 51% স্টুডেন্ট কি একটা হলে ছাত্র শিবির করে থাকে? যদি করে থাকে তাহলে তো ছাত্র দলের এখানে মানে রাজনীতিটা কোথায়, অন্য দলের রাজনীতিটা কোথায়? মানে সকল ছাত্র সংগঠন সাধারণ ছাত্রের কথা ছাত্র শিবির বলে থাকে। যদি সেটাই হয় যে একটা ছাত্র যা চাচ্ছে ইসলামী ছাত্র শিবির তাই বলছে, আর সেটাকেই ট্যাগিং দিতে হচ্ছে যে এটাই ছাত্র শিবির করাচ্ছে, তাহলে তো আসলে ছাত্রদের থেকে তারা বিচ্ছিন্ন, ছাত্রদের পালস তারা বুঝতে পারছে না। আমরা এই পালসটা বুঝেই কাজ করার চেষ্টা করছি, বিধায় তো ক্যাম্পাসে ছাত্ররা আমাদেরকে রেসপেক্ট করছে, আমাদের উপরে দায়িত্ব অর্পণ করছে। আমরাও তাদেরকে ইনভাইট করেছি যে ছাত্রলীগ দীর্ঘ সময় ধরে যে ধরনের পলিটিক্সের চর্চা করছে হলগুলোতে তাদের মিছিলে নিয়ে যাওয়ার জন্য যেভাবে জোর জবরদস্তি করা হয়েছে, হলের সিট দেয়া নিয়ে যে ধরনের রাজনীতি, গণরুম গেস্টরুম কালচার করেছে, এগুলোর আর কোনো পুনরাবৃত্তি আর আমরা চাই না। 5 আগস্টের পরে ছাত্রদল একমত হয়েছে। এখন আমরা বলেছি যে ছাত্ররা রাজনীতি বিমুখ হয়ে গেছে অনেকটা, এবং যেই অ্যালিগেশন দেওয়া হয় যে ছাত্র রাজনীতি চায়নি, এরকম প্ল্যাটফর্মে আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য রাখছে, মিছিল করছে 5 আগস্টের পরে, এগুলো ছাত্রদের আন্দোলন। ইসলামী ছাত্র শিবিরের 2-4 জন গিয়েছিল, ছাত্র দলেরও গিয়েছিল। এখানে 3টা দাবি ছিল। সেই 3টা দাবির মধ্যে একটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। লেজুর ভিত্তিকটার ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, দলের পারপাস সার্ভ করার জন্য ক্যাম্পাসে কোনো কার্যক্রম কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন করতে পারবে না। ক্যাম্পাসের বাইরে তারা দলের পারপাস সার্ভ করুক।
কিন্তু ক্যাম্পাসের মধ্যে হতে হবে ছাত্রবান্ধব কর্মসূচি, যেমন ছাত্রদের জন্য মেডিকেল টিম, ছাত্রদের জন্য এন্টারপ্রেনিয়ারশিপ অলিম্পিয়াড হোক, ছাত্রদের জন্য সায়েন্স অলিম্পিয়াড হোক, ছাত্রদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স করা হোক, ছাত্রদের অধিকার আদায়ের জন্য মিছিল হোক, ছাত্রদের অধিকার আদায়ের জন্য অনশন হোক। কিন্তু সেটা অন্য আরেকটা রাজনৈতিক দল বা হচ্ছে নির্বাচন হচ্ছে না, পিছায় দেওয়া হচ্ছে, রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে এসে এরপরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, এইটা বন্ধ করার ব্যাপারে আমরা এখনও একমত। এখনও বলছি যে কোনো দলের নেতার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এটা হলে পোস্টার দিয়ে, ক্যাম্পাসে পোস্টার দিয়ে বাধ্যতামূলক প্রোগ্রাম, তাদের নেতার নামে স্লোগান দিতে হবে। এই রাজনীতি ইসলামী ছাত্র শিবির বলছে যে 5 আগস্টের পরে ছাত্ররা যেহেতু এগুলো অ্যাকসেপ্ট করছে না, আমরাও মনে করি এটা না করে শিক্ষার্থী বান্ধব হওয়া উচিত ক্যাম্পাস, এবং জাতীয় ইস্যুগুলো নিয়ে সরব ভূমিকা পালন করা উচিত ক্যাম্পাস। এই প্রসঙ্গে আর দুটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি শিক্ষার্থীদের ভোটেই নির্বাচিত হয়েছেন এবং আপনাদের প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে। এবং ভিপি হওয়ার পর আমরা দেখলাম যে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে জামাতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ছাত্রদলের একজন নেতা, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আমারই আলাপে এসেছিল। তারা বলছে যে তাদের কাজ করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের কল্যাণে কাজ করা উচিত। আর ছাত্র শিবির সবসময় দাবি করে আসছে যে তারা জামাতের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না, কিন্তু ছাত্র শিবিরের একজন নেতা, ডাকসুর ভিপি, তিনি জামাতের প্রার্থীর হয়ে প্রচারণা চালাচ্ছেন। এটি কেমন? এই অভিযোগটা দেখবেন ছাত্রদলের পক্ষ থেকে পারপাসিভলি তোলা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা এই কথা বলে না, কারণ যখন তিনি এই সমাবেশগুলোতে গিয়েছিলেন ক্যাম্পাস তখন বন্ধ ছিল। আর ডাকসু ভিপির যেমন পরিচয়, তার আরেকটা পরিচয় হচ্ছে সে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে কোন প্রোগ্রামে সে যাচ্ছে না যাচ্ছে, এগুলো ছাত্র শিবিরের রাজনৈতিক পলিসির আওতায় তিনি এই কার্যক্রমগুলো করতে বাধ্য। এবং সে যখন নির্বাচন করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে করেছে এবং শিক্ষার্থীরা সেই হিসেবে তাকে ভোট দিয়েছে। সুতরাং এটা তো খুবই নর্মাল বিষয়, সে ছাত্র শিবিরের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সে কার্যক্রম করবে। দ্বিতীয়ত হচ্ছে এই কাজ করতে গিয়ে ক্যাম্পাসের কোনো প্রবলেম হয়েছে কিনা। ক্যাম্পাসে ডাকসুতে যে বরাদ্দ রয়েছে তার চাইতে অন্তত কয়েক গুণ বেশি কার্যক্রম ডাকসু তার নিজস্ব তত্ত্বাবধানে অ্যালামনাইদের মাধ্যমে ফান্ড কালেকশন করেছে। এবং হয়তো অল্প কিছু বরাদ্দ দেওয়া হয়েছে, তার চাইতে 20 গুণ 30 গুণ টাকা যা খরচ হয়েছে স্টুডেন্টদের জন্য, আর্জেন্ট ক্রাইং নিডস ছিল, সেগুলো কিন্তু কোনো না কোনোভাবে এই ভাইয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে। হল ক্যান্টিনের অবস্থা ভালো, বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে শুরু করে পুরো ক্যাম্পাসের সেফটি সিকিউরিটি সবগুলো ইনশিওর করে এরপরে তার সাংগঠনিক কার্যক্রমগুলো যা আমাদের পক্ষ থেকে অ্যাসাইন করা হয় সেটা সে করেছে। দ্বিতীয় হচ্ছে এই সমাবেশগুলোতে যাওয়া এটা লেজুর ভিত্তির অংশ কিনা। আমরা স্পষ্ট করেছি যে আমাদের সেই ক্যান্ডিডেটদের প্রোগ্রামগুলোতেই ছাত্র শিবিরের অংশগ্রহণ থাকে। জামাতের সাথে আমাদের লেজুর ভিত্তির জায়গাটা আদর্শিক, অর্থাৎ তারা যে আদর্শ বাস্তবায়ন করতে চায় ইসলামী ছাত্র শিবির সে একই আদর্শ বাস্তবায়ন করতে চায়। ইনসাফের সমাজ কায়েম করতে চাই, করাপশন ফ্রি একটা সোসাইটি আমরা চাই, ট্রান্সপারেন্সি চাই, ইন্টিগ্রিটি চাই এই সোসাইটির মধ্যে। তো এগুলো আসলে যারা করবে ইসলামী ছাত্র শিবির জাতীয় রাজনীতিতে তাদেরকে সবসময়ের জন্য সাপোর্ট করছে। এবং ইভেন ইনকালাব মঞ্চের প্রোগ্রামে আমরা হেল্প করি, চরমনাই কোনো প্রোগ্রামের আহ্বান জানালে সেটা ইনসাফের পথে হলে, বা হচ্ছে এমনও হয়েছে যে হেফাজতে ইসলাম প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে ইসলামী ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। আলেম ওলামারা প্রোগ্রামের মার্চ ফর ডেমোক্রেসি, মার্চ ফর গাজার ডাক দিয়েছে, সেখানে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তো ইসলামী ছাত্র শিবির যখন মনে করে যে এই অ্যাক্টিভিজমে ইসলামী ছাত্র শিবিরকে অংশগ্রহণ করা উচিত, এটা হচ্ছে মানুষের জন্য, কল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য, আমি যে আদর্শ লালন করি সে আদর্শের জন্য ইসলামী ছাত্র শিবির সেখানে যায়। আমাদের প্রায় 200 আসন বা 200-250 আসনে ক্যান্ডিডেট যাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া হয়েছে তারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলেন এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা হচ্ছে বিভিন্ন মহানগরীর সভাপতি ছিলেন। ইসলামী ছাত্র শিবিরের ছাত্র বয়সে তাদেরকে আসলে তৈরি করেছে কী জন্য? বৃহত্তর কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে। এগুলো ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে আমাদের ফিলোসফিটা হচ্ছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণের সর্বোচ্চ চেষ্টা আমরা করি। এটা আমাদের 4th দফার কমিটমেন্ট। আমাদের 5টা দফায় আমরা কাজ করি, তার 4th একটা কমিটমেন্ট হচ্ছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি থেকে মানুষকে মুক্তি করব। তো ছাত্র শিবির থেকে যখন বিদায় দেয় আমরা কতগুলো কমিটমেন্ট তাদেরকে দেই বা বলি যে
আমরা করাপশন করব না, আমরা সোসাইটির যে জায়গায় যাই না কেন মানুষের সম্পদ লুটপাট করব না, আমরা অনেস্টি দেখাবো, সোসাইটির লিডারশিপ যেখানে আমরা যেতে পারবো সেখানে ইনসাফ কায়েম করব। তো ইসলামী ছাত্র শিবির তার ৭৭ সালের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত তো কয়েক কোটির উপরেই জনশক্তি অলরেডি সাপ্লাই দিয়েছে। তো তারা এখন সোসাইটিতে গিয়ে ইউনিয়ন পরিষদের ইলেকশন করছে, গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় কাজ করছে, বেসরকারি বড় এন্টারপ্রেনিয়ার হচ্ছে। সো যেইখানেই সে যাচ্ছে না কেন, কন্ট্রিবিউশন করছে না কেন, ইসলামী ছাত্র শিবির নৈতিকভাবে তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে। আর জাতীয় ইলেকশনটা তো একটা রাষ্ট্রের একটা বড় পরিবর্তনের জায়গা। এই পরিবর্তনের জায়গায় যেহেতু ছাত্র শিবিরের সাবেক ভাইয়েরা যারা আমাদের প্রখাও দায়িত্বশীল, প্রচুর মামলার আসামি ছিল, প্রচুর জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ইভেন দেখবেন কিছু ভাইয়েরা বিদেশে গিয়ে থাকতে বাধ্য হয়েছিল, ব্যারিস্টার মাহবুব আলম সালেহি, তারপরে হচ্ছে আরও ফয়সাল ভাই, তারপরে হাফিজ ভাই গাজীপুরে ইলেকশন করছে, বগুড়া ইলেকশন করছে। এই মানুষগুলোকেও দেশে আমরা ব্যাক করে নিয়ে আসছি। সেখানে তার ব্যারিস্টারি পাশ করেছে, ইউনিভার্সিটির টিচার, সেই প্রফেশন ছেড়ে দিয়ে আমরা বলছি দেশের খেদমতে আপনাকে চলে আসতে হবে। এরকম অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ারকে আমরা এইবার ইলেকশনের জন্য নিয়ে আসা হয়েছে। তো আমাদের জায়গা থেকে আমরা তাদের পক্ষে কাজ করব, কারণ তাদেরকে আমরা তৈরি করেছি এই সোসাইটির জন্য, তারা কন্ট্রিবিউশন করবে। আমরা জাস্ট এতটুকুই বলছি যে এদেরকে যদি ভোট দিতে পারেন দেন, তাহলে তারা আপনাদের সম্পদ লুটপাট করবে না, আপনাদের মানে যে কমিটমেন্ট দিয়েছে সেই কমিটমেন্ট তারা রক্ষা করবে এবং জবাবদিহিতা থাকবে। যেমন এই জায়গা থেকেই রাজনীতিবিদরা একটা কথা বলেন, সবসময় রাজনীতিবিদরা জনগণের ঘাড়েই বন্দুকটা রাখেন যে জনগণ এটা চায় না বা দেশের মানুষ এটা চায় না। ইসলামী ছাত্র শিবির কি সবসময় সাধারণ শিক্ষার্থীর ঘাড়ে বন্দুকটা রাখে কিনা, যে সাধারণ শিক্ষার্থীরা এটা চায় না? আমরা তো আসলে বোঝার মানে চেষ্টা সাধারণ করি শিক্ষার্থী আসলে কারা, সাধারণ তারা কিভাবে চায় কিভাবে চায় না এটা বুঝবো দেখেন, কেমনে? আমরাও তো শিক্ষার্থী। হুম, সাধারণ ছাত্রদল যারা শিক্ষার্থী করে বলছি, তারাও শিক্ষার্থী, তারাও অন্য সংগঠন যারা করে তারাও সবাই তো শিক্ষার্থী। শিক্ষার্থী। এখন সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্ধারিত দলের পোস্ট যে হোল্ড করে না। আচ্ছা, নিঃসন্দেহে সে হচ্ছে নিজেকে দাবি করতে পারে, সে একটা আইডিওলজিকে ওন করে, সে জাতীয়তাবাদী আইডিওলজি লালন করে, আইডিওলজি সে লালন করতে পারে, সে সেকুলারিজম লালন করতে পারে, কিন্তু সেকুলারিজমের বা হচ্ছে কমিউনিস্ট দলের বা বাম দলের কোনো পোস্টেড না, তাহলে সে তো জেনারেল স্টুডেন্ট। এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ফিলসফি থাকে, এর বাইরে কেউ না। আপনি আমি সবাই কোনো না কোনো আদর্শ লালন করি। এখন আপনি আমি হয়তো মিছিলে যাচ্ছি না, যার ফলশ্রুতিতে আমি ক্লেম করছি যে না, আমার একটা ফিলসফি আছে, কিন্তু আমি তো কোনো পোস্টেড না, আমি এটা দাবি করছি। তো একাডেমির জায়গা থেকে স্টুডেন্টদেরকে একটা কমন জায়গা থাকে, সেই কমন জায়গা নিয়ে কিছু কাজ আমাদের করতে হয়। এখন স্টুডেন্টদের অধিকাংশ যেই জিনিসটা চায় সেটাকে আমরা বলছি স্টুডেন্টদের দাবি। এবং একটা দল, ছাত্র সংগঠন হচ্ছে অর্গানাইজ একটা ফোর্স। অর্গানাইজ ফোর্সগুলো সবসময়ের জন্য একটা মানে যে কোনো ধরনের পলিসি মেকিংয়ে তারা পারস্পরিক আলাপ আলোচনা করে। এই অর্গানাইজ ফোর্সগুলো একটা পাওয়ার হিসেবে সোসাইটিতে মানে অ্যারাইজ করে তারা। তো এই ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা তো এই জায়গা থেকে। সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থীরা যেটা চায় এবং সেটা যদি কল্যাণমুখী হয়, সেটা যদি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অথবা তার ক্যাম্পাসের জন্য কল্যাণমুখী হয়, তো সেটা নিয়ে ভয়েস রেজ করা তো আমাদের দাবি। এখন এমন কোনো কিছু হয়েছে কিনা যে এইটা হচ্ছে ভালো কাজ না, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কথা বলে ইসলামী ছাত্র শিবির সেই কাজটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম তো কোনো এক্সাম্পল কেউ দেখাইতে পারবে না। আমাদেরকে বলা হয় যে আমরা সেবামূলক কাজ করি, সেটা চ্যারিটি, এটা সম্ভবত বিএনপির সিনিয়র কয়েকজন লিডারও বলছেন যে চ্যারিটিমূলক কাজ করতেছি, কল্যাণমুখী কাজ করতেছি, ছাত্র সংগঠনের কি এইটা দায়িত্ব কিনা। আবার 2 দিন পরে দেখলাম তার দলের যে ছাত্র সংগঠন তাদের দিয়েও ঠিক একই কাজই করাচ্ছে, তারা চ্যারিটিমূলক কাজই করাচ্ছে। তো আমরা বলছি চ্যারিটি কাজ তো ছাত্র বয়সে করতে হবে। আমাদের সোসাইটির তো স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত উপকরণ দিতে পারে নাই আমার রাষ্ট্র, সবার জন্য সমান সুবিধা দিতে পারে নাই। তো ছাত্র সংগঠনগুলো আমরা যারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমাদের অ্যালামনাই আছে, আমাদের অর্থের যোগান দেওয়ার সুযোগ আছে, তারা আমাদেরকে হেল্প করে, একটা ট্রাস্টের পজিশন চায় যে এদেরকে টাকা দিলে এরা এটার সঠিক হিসাব করবে এবং আমি যেখানে চাই সেখানে খরচ করবে। আমরা এজেন্ডা তৈরি করে দিতে পারি যে স্টুডেন্টদের জন্য এই এজেন্ডা নিয়ে আমাদের কাজ করা উচিত, সেখানে ফান্ড কালেকশন করতে পারি। তো এইটা তো একটা অর্গানাইজ ফোর্সেরই কাজ, সেটাই তো করবে। এখন যদি স্টুডেন্ট অর্গানাইজেশনের কাজ হয় দখলদারিত্ব করা, চাঁদাবাজি করা, টেম্পো স্ট্যান্ড দখল করা, পারস্পরিক আন্তঃকোন্দলে একজন আরেকজনকে মেরে ফেলা, মাদকের ব্যবসা করা, সিন্ডিকেট তৈরি করে রাখা, তার এগেনস্টে আমরা যখন কথা বলবো তখন বলবে যে না, এটা শিবির করতেছে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে। তো অন্যায়ের বিরুদ্ধে কথা তো সাধারণ শিক্ষার্থীরা সবাই চায় ভয়েস রেইজ করতে এবং তারা চায় যে তাদের কথাগুলো একটা অর্গানাইজ ফোর্স এই কথাগুলো বলুক। ছাত্র শিবির সেই কথাটা বলার চেষ্টা করে। তো এটা তো গাত্রদাহ কাদের হয়? মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, সেটা নিয়ে বামদের খুব গাত্রদাহ।
কেন মাদকের ব্যাপার তো রাষ্ট্র জিরো টলারেন্স, এবং মাদকের বিরুদ্ধে তো সবাই বলে যে মাদক গ্রহণ করে সেও চায় যে তার সন্তান মাদক গ্রহণ না করুক, কিন্তু কার গাত্রদাহ শুরু হলো, কেন এখানে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে, এটা তো একেবারেই পারপাসিভ। এবং এই কাজটা সকল স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করছে, 10-15 জন মশাল মিছিল নিয়ে বের হয়ে চলে গেছে। এটা আচ্ছা, তো স্টুডেন্টদের ভয়েস মানে হিসেবে তারা কাজ করতে শিবিরকে পারছে না। সবচাইতে মানে ধনাঢ্য, মানে টাকা পয়সাওয়ালা সংগঠন মনে করে। শিবিরের টাকা উৎসটা তো আমরা জানি যে আপনারা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নেন, মাসিক চাঁদা বা ইয়ানত যেটাই বলেন, বিভিন্ন অ্যালামনার মাধ্যমে এই টাকাগুলো আসে। তো শিবিরের মাসিক ইনকাম কত বা বাৎসরিক ইনকাম কত? এটা প্রয়োজনের আলোকে আমরা হচ্ছে আয় বুঝে ব্যয় বুঝে আয় করি আর কি। আচ্ছা, যেমন আমাদের প্রয়োজনের আলোকে আমরা যে কোনো ইস্যু নিয়ে আমাদের ছাত্র শিবিরের সাবেক ভাইদেরকে আমরা অ্যাপ্রোচ করি। ফর এক্সাম্পল আমাদের আজকে একটা নবীনবরণ অনুষ্ঠান করতে হবে, তো আমরা একটা বাজেট তৈরি করি। আমাদের একটা সম্পাদক রয়েছে, অর্থ সম্পাদক বলি। প্রতি ইউনিট পর্যন্ত একজন অর্থ সম্পাদক আছে, যিনি এই অর্থের হিসেব কিতাব করেন। তার কাছে অর্থ থাকে কিন্তু খরচ করার পারমিশন নাই। আর যিনি সভাপতি থাকেন তার কাছে অর্থ থাকে না কিন্তু খরচ করার পারমিশন আছে। অর্থাৎ তার কথাই হচ্ছে সব খরচ হয় কিন্তু তিনি হাতে লিকুইড মানি রাখতে পারেন না, আর যিনি রাখেন আচ্ছা। তার আসলে খরচ করার এখতিয়ার নাই। তো এইভাবে করে আমরা একটা বাজেট ওই বিভাগ তৈরি করে দেয়। ওই বাজেটটা আমরা হচ্ছে কয়েকজন মানুষের কাছে, দায়িত্বশীলের কাছে রিপ্লেস করি, সাবেকদের কাছে। ওনারা সেই অনুযায়ী এক একজন বলে দেয় যে আমি এইটাকে কন্ট্রিবিউশন করবো, এটা করব। এভাবে আমাদের প্রোগ্রামগুলো সবগুলোই উঠে যায়। আর একটা আমাদের রেগুলার কস্টিং আছে, যেগুলো আমাদের সংগঠন পরিচালনা করতে গেলে আমাদের অফিসের খরচটা বেয়ার করতে হয়, আমাদের যাতায়াত খরচগুলো বেয়ার করতে হয়। এগুলোর জন্য নির্ধারিত হারে আমরা নিজেরা চাঁদা দিই। অর্থাৎ আমাদের মাস শেষ হয়ে গেলে কিন্তু বাৎসরিক আয় ব্যয়ের হিসাবটা তো হয় নিশ্চয়ই। বাৎসরিক আয় ব্যয় তো সেই এক এক শাখায় এক সেখানে এক রকম। হ্যাঁ, এটার কিন্তু তো সেন্ট্রালি একটা হয় না? না, এটা শুধু সেন্ট্রালের আয় ব্যয়ের হিসাবটা শুধু সেন্ট্রাল করে থাকে, আর বাকি শাখাগুলো তাদের মতো করেই আলাদা আলাদা অডিট হয় প্রত্যেকটা গত শাখায় বছরের ইউনিট ব্যয়ের হিসাব পর্যন্ত। কেমন? আপনার যেহেতু এটা ব্যয় আমার হিসেবে জন্য বলা কঠিন। কঠিন। মানে এটা হিসাব তো প্রতি মাসে মাসে আমরা অডিট করে ফেলি। আচ্ছা, আচ্ছা। ইন্টিগ্রেটেড বলাটা কঠিন হবে। আচ্ছা, একটু জাতীয় রাজনীতির দিকে আসি যে তারেক রহমান ফিরলেন 25 ডিসেম্বর এবং বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর মারা গেলেন। আমি একটু তারেক রহমানের প্রেক্ষাপটটা আসি যে গত বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতিবারেই আপনারা তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তার মায়ের মৃত্যুতে সহমর্মিতা জানিয়েছেন, শোক বইয়ে সই করেছেন। তারেক রহমানের সাথে যে কথাবার্তাগুলো হয়েছে সেটি নিয়েও এক ধরনের আলোচনা হচ্ছে যে আপনারা ডাকসুর ব্যানারে গিয়েছেন নাকি শিবিরের ব্যানারে গিয়েছেন, এটি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হচ্ছে বা ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনারা আসলে কাদের ব্যানারে গিয়েছিলেন তারেক রহমানের সাথে? ডাকসু তো ডাকসুর মতো করে গিয়েছিল, সাদিক কাইম ভিপি সহ ওদের একটা টিম গিয়েছিল। আমরাও আসলে তখন গিয়েছিলাম, আমরা আগে ঢুকেছিলাম আধা ঘন্টা আগে, তারা তারপরে গিয়েছিল এবং তারপরে জামাত ইসলাম দেখলাম গিয়েছে। ডাকসুর যারা ছিল তারা আলাদা তাদের মতো, এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল, আবার আমাদের মহানগরীর দায়িত্বশীল সহ আমরা শুরুতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা তো শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করে ওয়েট করেছিলাম। আমরা শুনতে পেয়েছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন, তো অপেক্ষা করছিলাম, তার সাথে একটু জাস্ট সাক্ষাৎ করে আমরা আবার চলে যাব। এর মধ্যেই ডাকসুর নেতৃবৃন্দ চলে আসে, তো দুইটা মার্জ হয়ে গিয়েছে, একসাথেই আমরা তাদের সাথে দেখা করেছি, তারেক রহমান একসাথেই কি কথা বলেছেন বলেছি। আপনাদের? আমরা তো কয়েকটা বিষয়ে তাদেরকে বলেছি, বাংলাদেশের বর্তমান অবস্থা, আমি ক্যাম্পাসের বিষয়গুলো তার সামনে তুলে ধরেছি। 5 আগস্টের পরে প্রতিটা ক্যাম্পাসে আমরা যেভাবে কাজ করছি সেই বিষয়গুলো তুলে ধরে তাকে বলেছি আমাদের ব্যাপারে আপনার যদি কোনো সাজেশন থাকে। তখন তিনি আমাদেরকে কয়েকটা বিষয় বলছেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের প্রশ্নে আমরা একতাবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশটা এখন আমরা যেটা পেয়েছি, একটা সময় ছাত্র রাজনীতিগুলো ছিল খুবই কলুষিত এবং মারামারি, রক্ত, এগুলোই ছিল তাদের ধর্ম। তা আমি আমার সন্তানের জন্য সামনের বাংলাদেশটা নিরাপদ রেখে যেতে পারবো কিনা, তো সেটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। সুতরাং আমরা চাই যে এগুলোর অবসান হোক এবং নতুন ধারায় রাজনীতিক চর্চাগুলো, সুস্থ রাজনীতি, বাংলাদেশ প্রশ্নে আমরা যেন এক থাকতে পারি, এই সকল বিষয়গুলোই তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা তার কাছে দোয়া চেয়েছি এবং আমাদের জন্য বলেছি যে আমরাও এই জিনিসগুলোই চেষ্টা করছি ক্যাম্পাসগুলোতে, যেন একাডেমি বান্ধব একটা ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন স্কিল্ড হয়ে গড়ে ওঠে। সেই ব্যাপারে ইসলামী ছাত্র শিবির নিজ জায়গা থেকে কাজ করছে। আমরা আশা করছি ছাত্রদল সেই জায়গায় ভূমিকা রাখবে এবং তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে সাথে ছিল, আমরা সাথে পাবো সামনে, আশাবাদ ব্যক্ত করেছি। এই যে 5 আগস্টের আগে জামাত বিএনপির যে একটা সম্পর্ক ছিল, ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে একটা
আন্ডারস্ট্যান্ডিং ছিল। 5 আগস্টের পরে আমরা দেখলাম যে জামাত বিএনপির মধ্যে একেবারে মুখোমুখি অবস্থা। ঠিক একই অবস্থা ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে। যে আগের যে বন্ডিংটা ছিল আপনাদের মধ্যে বিএনপি জামাত এবং ছাত্রদল ছাত্র শিবির, সেটি কি আর ফিরিয়ে আনা সম্ভব? অসম্ভব কিছু না। আর আমাদের কাছে তো মনে হয় যে এই সিচুয়েশন তৈরির ক্ষেত্রে আমাদের লিডারশিপ জায়গা থেকে আরও নমনীয় হতে পারলে জিনিসটা ভালো হতো। আমরা চেষ্টা করেছি 5 আগস্টের আগেই যেমন আমাদের সম্পর্কটা ছিল, পারস্পরিক যোগাযোগ ছিল। ইভেন আমাদের দায়িত্বশীলরা ছাত্র দলের অফিসেও গিয়েছে। ইভেন আমাদের এই যে সদস্য সম্মেলন যেটা আমাদের কাউন্সিল হলো, নির্বাচিত হলো কেন্দ্রীয় সভাপতি, সেই সম্মেলনের দাওয়াতটাও তাদের অফিসে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসছি তাদের সিনিয়র সব নেতৃবৃন্দকে। তাদের কেন্দ্রীয় সভাপতিকে একেবারে ফোন দিয়ে আমাদের কেন্দ্রীয় সভাপতি রিকোয়েস্ট করেছে। তাদের সেক্রেটারি জেনারেল যিনি নাসির ভাইকে আমি ফোন দিয়ে, আমি মেসেজ দিয়ে বলেছি, দাওয়াত দিয়েছি। এরপরে তাদের কার্ড তো আমরা সিনিয়র যত নেতৃবৃন্দ আছে পৌঁছে দিয়েছি। যেহেতু তারেক রহমান সাহেব তখন দেশে আসছেন জাস্ট একদিন আগেই, প্রচণ্ড ব্যস্ত ছিলেন তার গুলশান কার্যালয়ে, ওইভাবে আমাদের পক্ষে যে সরাসরি তার জন্য দাওয়াতটা পৌঁছানো সম্ভব হয়নি। এর বাইরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে নিচের দিকের সব নেতাদেরকে আমরা ইনভাইট করেছিলাম এবং এর আগেও অসংখ্য প্রোগ্রামে আমরা এই ইনভাইটেশনটা করেছি। এবং 5 আগস্টের পরে আমাদের কেন্দ্রীয় সভাপতি তখন যিনি ছিলেন, সেক্রেটারি যিনি ছিলেন মঞ্জুর ইসলাম ভাই এবং জাহিদ ভাই, দুইজন ছাত্র দলের কেন্দ্রীয় অফিসে আমরা গিয়েছিলাম। গিয়ে বলছি যে আমরা কাদা ছুড়াছুড়ি করবো না, আমরা নতুনভাবে ক্যাম্পাসে কাজ করি। এই ইনভাইটেশন আমাদের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু অনলাইনে আপনারা যতটুকু দেখেন, আমরা আমাদের ভেতরে আসলে যোগাযোগটা বা কথাবার্তা আমরা চেষ্টা করি স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখার জন্য। ক্যাম্পাসগুলোতে খুব বেশি যে আমাদের মধ্যে গ্যাঞ্জাম তৈরি হয়েছে কোথাও এরকম না। অনলাইন কাদা ছড়াছড়িটা মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এই ব্যাপারে যথেষ্ট নমনীয় হওয়ার সুযোগ ছিল। আমরা বারংবার এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি, এখনও সুযোগ আছে। যদি পারস্পরিক টলারেন্স না থাকে আমাদের মধ্যে, এই অস্থিরতা রুট লেভেল পর্যন্ত চলে যায় এবং এটা আমাদের পক্ষ থেকে বারংবার আমরা মেনটেন করার চেষ্টা করছি। ছাত্র দলের পক্ষ থেকে আরও যদি নমনীয় হয়ে আমাদের যাতায়াতটা বাড়ানোর সুযোগ থাকতো, তাদের পক্ষ থেকে আমাদের অফিসে আমরা কয়েকবার তাদের আসার জন্য ইনভাইট করেছি, তারা কোনোবারই আসে নাই। আমাদেরকে কখনোই তাদের কোনো প্রোগ্রামে ইনভাইট করেনি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নমনীয়তা, সর্বোচ্চ উদারতা দেখিয়ে তাদের কাছে যাওয়ার সর্বোচ্চ চেষ্টাটা এখনও অব্যাহত আছে। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। তো এক হাতে তো আর তালি বাজবে না। এখান থেকে হয়তো তাদেরকেও আরও বেশি ফ্লেক্সিবল হতে হবে। ছাত্র শিবির অনেক বিষয় পারে, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অটোনোমাস, যার ফলশ্রুতিতে আমরা যে কারো কাছে দেখা করতে পারি, যে কারো কাছে যেতে পারি। ছাত্রদলের পক্ষে কখনো দেখবেন না যে আমিরে জামাতের অফিসে গিয়ে তারা দেখা করে আসছে। আমরা তারেক জিয়ার কাছে দেখা করে আসছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতি বছরই আমরা আমাদের প্রকাশনা নিয়ে যাই, দেখা করে আসি, ঈদের সময় দেখা করে আসি সব নেতৃবৃন্দের সাথে, এবং ইভেন বাম রাজনীতির দলগুলোর সাথেও আমরা দেখা করি। সব জায়গায় আমরা আমাদের কথাগুলো আমরা বিগত 15 বছর ধরে যাওয়ার চেষ্টা করছি। ইসলামী ছাত্র শিবিরের এই ক্ষেত্রে কোনো বাদ বাদ নাই, না, আপনি অথবা আমাদের মাঝখানে বাধ্যবাধকতা বলছিলেন নেই। যে অনলাইনে যে কাদা ছোড়াছুড়ি, এক্ষেত্রে কি ইসলামী ছাত্র শিবিরের কর্মী সমর্থকরা কি এগিয়ে আছে কিনা, এবং যেটা বট বাহিনী বলে আপনাদেরকে বলা হয় যে এখানে কতগুলো বিষয়, আমাদের রানিং জনশক্তিদের ব্যাপারে খুব স্ট্রিক্টলি নির্দেশনা দেয়া যে কোনো ধরনের অপ্রীতিকর মন্তব্য, অযাচিত মন্তব্যগুলো মানে অনলাইনে না করার ব্যাপারে, এবং এ ব্যাপারে আমরা অনেক ভাইয়ের ব্যাপারে ব্যবস্থাও নিয়েছি যারা নিজেকে সহ্য করতে পারে না কোনো গুজব দেখলে বা আমাদের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা দেখার পরে সাথে সাথে রিয়াকশনে নেমে যাচ্ছে। এখানে আমরা কিছু অ্যানালাইসিস করেছি যে আসলে এই সিচুয়েশনটা কেন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেখানে আমরা অসংখ্য আইডেন্টিফাই করেছি, কয়েক শত আইডি আইডেন্টিফাই করেছি যে আইডিগুলো আসলে আমাদের কেউ চালায় না এবং এটা একেবারেই সুপরিকল্পিত। আপনারা জানেন সিআরআই চালাতো আওয়ামী লীগ, এবং তাদের এই গুজব সেলটা, এই বিশাল অর্থর ইনভেস্টমেন্টের এই বিশাল জায়গাটা তাদের আছে। তারা বিভিন্ন আইডি খুলে প্রথমে ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামীকে প্রমোট করে ইসলামিক অনেক কন্টেন্টগুলো দিয়ে বোঝায় যে এটা হচ্ছে ছাত্র শিবিরের আইডি। এরপরে আবার ছাত্র দলের নামে কিছু আইডি খুলে তাদেরকে এরকম পজিটিভলি হাইপ তুলে তাদের ট্রাস্টেড হয়। এরপরে এই আইডিগুলোই বিভিন্ন জায়গায় গিয়ে নানা ধরনের গালিগালাজ এবং কমেন্টস করছে, এবং পারস্পরিক দ্বন্দ্ব দূরত্ব বাদিয়ে দেওয়ার জন্য এটা একটা অপকৌশল হিসেবে তারা ব্যবহার করছে। এরকম শত শত আইডি আমরা আইডেন্টিফাই করছি, এটা মেটার কাছে কমপ্লেইন করা হয়েছে। এই কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে, এবং দুইটা ছাত্র সংগঠনের মধ্যে যদি এই ক্লাসটা তৈরি করা সম্ভব হয়, তাহলে যে এই আওয়ামী ফ্যাসিবাদ তারা তাদের পারপাস সার্ভ করতে পারবে, এইটা তারা মনে করে নিচ্ছে। এবং অনেক সময় এই গুজবে কান দিয়ে
নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত পা দিচ্ছে তাতে। রুহুল কবির রিজভী সাহেব তো সরিও বলেছে, আপনি দেখেছেন, যে সে বলছে যে ডাকসুর ভিপি নাকি হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যে তার সাথে বসে চা খাইছে। এটা এআই দিয়ে তৈরি করা একটা গুজব ছিল। এগুলো কেন্দ্রের ওই পর্যন্ত নেতৃবৃন্দ পর্যন্ত বিশ্বাস করছে। তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে ঠেকছে? আমরা অনলাইনে আমাদের মূল দায়িত্বশীলদের পক্ষ থেকে এই হিংসাত্মক জায়গাগুলো কখনোই দেখবেন না আমরা এটা করেছি। আমরা কোনো কিছু সংবাদ যাচাই বাছাই না করেই কোনো বিষয়ে কোনো মন্তব্য করা থেকে শতভাগ বিরত থাকার জন্য চেষ্টা করছি, যেটা আমাদের বন্ধুপ্রতিম সংগঠনের কাছ থেকে আমরা পাচ্ছি না। তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আমরা কামনা করি। এই দুইটা আমরা যদি একটু সেগ্রিগেট করতে পারি, তাহলে আসলে বুঝতে পারবো যে কারা করছে বিষয়টা, এবং এই জিনিসগুলো থেকে বিরত থাকাটা এখন সময়ের দাবি। যে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তারেক রহমানের দেশে ফেরার পরে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন বা দেশের পরিস্থিতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা? আমরা আশা করেছিলাম, সামনে আমরা আশাবাদী, তবে তো আমরা একই রকম দেখতে পাচ্ছি। যেমন আপনি দেখবেন তিনি দেশে আসার পরেই কারণ বাজারে যুবদল, ছাত্রদল চাঁদাবাজি করতে গিয়ে সেখানে কারণ বাজারের বিক্ষুব্ধ ব্যবসায়ী যারা, তারা একসাথে হয়ে মানববন্ধন করেছে, সেখানে তাদের উপরে হামলা করা হয়েছে, তারা পাল্টা তাদেরকে ধাওয়া দিয়েছে। কারণ বাজারের এই সিন্ডিকেট রয়ে গিয়েছে, সকল জায়গার এই চাঁদাবাজি সিন্ডিকেটগুলো রয়ে গিয়েছে, এবং এই বিশাল একটা অংশ কিন্তু একটা দলের নেতাকর্মীরাই করছে, এবং এগুলো প্রতিনিয়ত মিডিয়াতে আমরা দেখছি, কোনো না কোনো জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, মারামারির ঘটনাগুলো ঘটছে, আন্তঃকোন্দলের ঘটনাগুলো ঘটছে। এগুলো থেকে পরিত্রাণ পাওয়া আমাদের দাবি ছিল, আশা ছিল। যেহেতু তিনি আসছেন অল্প কিছুদিন হলো, এর মধ্যে বেগম খালেদা জিয়া তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার এখন আসলেই অনেক বড় শোকের একটা বিষয়। দীর্ঘ সময় ধরে মায়ের কাছে তিনি থাকতে পারেন নাই, আবার দেশে আসার পরে তার মা বিদায় নিলেন। সব মিলে তাকেও স্বাভাবিক হতে একটু সময় লাগবে। আমরা আশা করি তিনি স্বাভাবিক হলে তার যে মনস্তত্ত্ব, দীর্ঘদিন ধরে বিদেশে থাকার কারণে সেই দেশের আবহাওয়া, সেই দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, কালচার, তিনি অনেক কিছুই হয়তো নিয়ে আসতে পারবেন। দেশের মধ্যে অনেক পরিবর্তন আসবে। আমরা এই পরিবর্তনের কথা তাকে বলেছি যে আপনার বক্তব্য আমরা ফলো করি, আপনি যে চমৎকার কথাগুলো বলেন, এই কথাগুলো আমরা ধারণ করার জন্য চেষ্টা করি। তো আমরা আশা করি যে এই কথাগুলোই তার নেতাকর্মীও ধারণ করবে, এবং মানুষ যে অস্বস্তির মধ্যে আছে, এবং এখন বলছে আওয়ামী লীগ আর এই দল তো একই রকম, এই যে একটা মানুষের ফিলসফিটা তৈরি হয়ে গিয়েছে, এগুলো প্র্যাকটিক্যালি মানুষ এগুলো দেখে তো ট্রমাটাইজ হয়ে উঠছে আবার। তো এই জায়গা থেকে যদি পরিত্রাণ না পায় এবং মানুষ যদি আবার জুলুমের শিকার হয়, তাহলে সেটা রাষ্ট্রের জন্য বড় ক্ষতি, তার দলের জন্য বড় ক্ষতি। আমরা আশা করি তিনি আসছেন, তিনি এই বিষয়গুলো দেখভাল করবেন এবং কঠোর ব্যবস্থাগুলো তিনি গ্রহণ করবেন। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করি, যে তারেক রহমানের সাথে আপনার তো সহমর্মিতাই জানাতে গিয়েছিলেন তার সাথে, এবং তার সাথে সাক্ষাৎ হয়েছে, এবং তারেক রহমানকে নিয়ে অশালীন স্লোগান, অশ্লীল স্লোগানগুলো দেয়া হয়েছিল যারা, এবং এর মধ্যে অনেকেই, একজন সেখানে গিয়েছিলেন, যেটা নিয়ে ছাত্রদলের বেশ পদধারী নেতারাই খুব সংক্ষুব্ধ। অশালীন স্লোগান মানে তারেক রহমানের নানা রকম গালিগালাজ যে স্লোগানগুলো দেয়া হয়েছিল মাঝখানে। আমাদের দৃষ্টিতে এমন কিছু আসে নাই, তবে যারা গিয়েছিল এখানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা গিয়েছিল, ডাকসুর পক্ষ থেকে তারা ডাকসুর প্রতিনিধি হিসেবেই গিয়েছিল, তার সাথে দেখা করেছে, কথা বলেছে। তো আমার মনে হয় যে এই সাক্ষাৎ তাদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনবে। যদি তারা অনেক বেশি নেগেটিভ দৃষ্টিভঙ্গি লালন করে থাকে, সেক্ষেত্রে পরিবর্তন আসবে, এবং পরবর্তীতে কথা বলার ক্ষেত্রে সেটা চিন্তা করবে তারা। এটা তো নেগেটিভ কিছু আমি দেখি না। রাজনীতিবিদদের কাছাকাছি ছাত্র রাজনীতি যারা করে, তারা যত ক্লোজ হতে পারবে তত বেশি ভালো হবে, যত দূরত্ব বাড়বে তত এটা নেগেটিভ হবে। এজন্য সকল রাজনৈতিক দলগুলোর সাথেই ছাত্র সংগঠনগুলোরও অন্তত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। তা না হলে ছাত্ররা রাজনীতিতে আন্দোলন করছে, এটা পট পরিবর্তন করে দিচ্ছে, অথচ রাজনৈতিক দলগুলো এক ধরনের চিন্তা করছে, রাজনৈতিক দলগুলোই আবার রাষ্ট্র পরিচালনা করে থাকে। সুতরাং আমাদের মধ্যে যত আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, সেটা ছাত্র শিবিরের সাথে নিঃসন্দেহে জামাত ইসলামের, বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দল, এদের সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। ইভেন অন্য সকল ছাত্র সংগঠনগুলোর সাথে এই বন্ডিংসটা থাকা উচিত। আমরা মনে করি এটা সুস্থ ধারার রাজনীতি চর্চার ক্ষেত্রে এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে এর একটা ভালো প্রভাব পড়বে ইনশাআল্লাহ। নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সময়ের আলাপে অংশ নিয়েছেন। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।